আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, এক বিষণ্ণ মনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে। কারণটা আপনারা সকলে জানেন, স্বজনহারা জীবনে দেশের মানুষই আমার স্বজন। এই কথাটি যে নেত্রী বলেছিলেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যিনি সেটি পালন করেছেন, দেশের মানুষকে স্বজন ভেবে বিশ্বাস করে, যিনি নানা নির্যাতন সহ্য করেও জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে থেকেছেন, আপসীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজ ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে তার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে যে কর্মময় জীবন তিনি কাটিয়েছেন সেটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক জ্বলন্ত অধ্যায় এবং সকলের জন্য অনুপ্রেরণা তো বটেই, এবং তিনি হয়ে উঠেছিলেন এক আপসহীন এক বিপ্লবী নেত্রী। আজকে আমরা তাকেই স্মরণ করছি, তাকেই নিবেদন করছি ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন, এবং এমন একজন মানুষকে স্বাগত জানিয়েছি যিনি দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক সহকর্মী হিসেবে কাজ করেছেন এবং যখন তিনি নেত্রী হয়ে উঠেছেন তারও আগে থেকে তিনি তাকে দেখেছেন এবং চেনেন। আমরা স্বাগত জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন বীর বিক্রম, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বিএনপি স্থায়ী কমিটি। তাকে আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই একটা এমন দিনে আপনি আমাদের সময় দিয়েছেন। আমরা আসলে আজকে বোঝাই যাচ্ছে সারা দেশ যাকে নিয়ে কথা বলছে, যাকে মনে রাখছে, যার জন্য শোক পালন করছে, বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে কথা বলতে চাই। এবং আপনি যেহেতু দীর্ঘ সময় তার সঙ্গে রাজনীতি করেছেন, তাকে দেখেছেন, তার রাজনীতিতে আসাটা তো একেবারেই আপনাদের চোখের সামনে, বা বাংলাদেশের জন্মের পরে যখন আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেলেন, তারপরে আপনি একটু বলবেন যে কেমন করে আসলে একজন গৃহবধূ তিনি এইরকমভাবে সারা দেশের নেত্রী হয়ে উঠলেন, এই গল্পটা আমাদের বলেন। ধন্যবাদ। প্রথমে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। বেগম জিয়ার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি রাজনীতিতে অংশগ্রহণের প্রায় 30 বছর আগে থেকেই তার সাথে আমার পরিচয়। তাকে প্রথম দেখি 1968 সালের নভেম্বর মাসে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে। আমি একজন ক্যাডেট ছিলাম। নভেম্বর মাসে আমরা কমিশন পাই এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি। তো মিলিটারি একাডেমির একটা ট্র্যাডিশন ছিল যে একজন সেকেন্ড লেফটেন্যান্ট সদ্য কমিশনপ্রাপ্ত অফিসার যেই রেজিমেন্টে যাবে, সেই রেজিমেন্টে যারা প্রশিক্ষক থাকে মিলিটারি একাডেমিতে, তারা যারা সদ্য যোগদানকারী অফিসার তাদেরকে নিয়ে নৈশভোজে আপ্যায়িত করে। তো ওই সময় ঘটনাচক্রে আমার কোর্সে আমি একমাত্র সেকেন্ড লেফটেন্যান্ট যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গিয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষক ছিল তখন 3 জন, মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন আব্বাস হায়দার। তো একদিন ক্যাপ্টেন জিয়াউদ্দিন এসে বললেন যে তুমি তো একা, তোমাকে আর শহরে কোনো রেস্টুরেন্টে ডিনারে নিয়ে যাব না, তোমাকে এক বাসায় নিয়ে যাব আপ্যায়ন করার জন্যে। আমি বললাম ফাইন। তো পরদিন ক্যাপ্টেন আব্বাস হায়দার এবং ক্যাপ্টেন জিয়াউদ্দিন এসে আমাকে কাকুলের একটি বাসায় নিয়ে গেল। মিলিটারি একাডেমি কাকুলের টিলার উপর একটা ছোট বাসা, বাংলো টাইপের, সেখানে নিয়ে গেল। কলিং বেল টেপার পরে মেজর জিয়াউর রহমান তিনি এসে দরজাটা খুলে দিলেন। আমি এবং জিয়াউদ্দিন তার ড্রয়িং রুমে ঢুকলাম। আমরা 3 জন 15-20 মিনিট টুকটাক কথাবার্তার পর বেগম জিয়া নাস্তার ট্রলি ঠেলে ড্রয়িং রুমে আসলেন। আমি সালাম দিলাম, উঠে দাঁড়ালাম এবং তার যে সুশ্রী চেহারা, সন্ধ্যার একটু আগে আগে মনে হলো যে ঘরটা আলো হয়ে গিয়েছে। এত চমৎকার ব্যবহার সেদিন তার কাছ থেকে পেয়েছি। সদ্য কমিশনপ্রাপ্ত অফিসার 3 জন ইন্সট্রাক্টর আমাকে খাতির করছে হোস্ট হিসাবে। আমার মাথায় চুলের বাটি ছাট, কাঁটা চামচ ঠিকমতো ধরলাম কিনা, জড়সড়ো হয়ে ঠিকমতো খেতেও পারছিলাম না। বেগম জিয়া আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটু হাসছিলেন এবং তার স্বামীকে বলতেছেন একে একটু শান্তিতে খেতে দাও। তো আমি খুবই স্বস্তি পেলাম। তো এই প্রথম দিনের সাক্ষাতের মানে অবাক করা বিষয় হলো এই যে আমরা 4 জন ছিলাম এখানে, তার মধ্যে একজন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আরেকজন বিরোধী দল সর্বহারা পার্টির একজন সদস্য সামরিক কমান্ডার হয়েছিলেন ক্যাপ্টেন জিয়াউদ্দিন, সেনাবাহিনী থেকে অবসর নিয়ে। তো 4 জনের মধ্যে 3 জনই রাজনীতিতে পরবর্তীকালে অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে পড়েছেন। আমি নিজেও কখনো ভাবি নাই যে সেনাবাহিনী ছেড়ে আমিও কোনোদিন রাজনীতিতে যাব। আমাকে একটু বলেন, এই যে বেগম জিয়ার বর্ণনা করলেন আপনি, ঘরোয়া, শান্ত, সুশ্রী,
সেই নারী কেমন করে আসলে রাজপথ এভাবে দাপালেন, পুরো দেশের মানুষের ভরসার জায়গা হলেন? অনেকেই বলেন যে সময় তাকে আসলে নেত্রী বানিয়েছে। সময় একটি, আর তার হাজব্যান্ড প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর দেশের বিএনপি সকল নেতাকর্মী এবং জনগণেরও একটা আকাঙ্ক্ষা ছিল যে বেগম জিয়ার মতো একজন চারুবাক, স্বল্পভাষী, রুচিশীল একজন মহিলা বিএনপির দায়িত্ব নেন। এবং তার আগে জাস্টিস আব্দুস সাত্তার, শহীদ জিয়ার মৃত্যুর পর জাস্টিস আব্দুস সাত্তার জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাকে 2.5 মাস সময়ও জেনারেল এরশাদ দেননি। 2.5 মাসের মধ্যেই তাকে পদচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেন। এই সময় একজন সামরিক জেনারেলের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে তার জন্য আন্দোলন করে তাকে সরাতে হবে, এই জন্য বিএনপিতে সবচাইতে মানে যোগ্য ব্যক্তি হিসাবে খালেদা জিয়াকেই নির্বাচিত করেছে বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ মানুষও তাকে এই সমর্থন দিয়েছে। এবং প্রথম দিকে তিনি তো একজন গৃহবধূ, রাজনীতির কোনো অভিজ্ঞতাই ছিল না, যেন জিয়াও তাকে কখনো রাজনীতিতে টেনে আনেননি। কিন্তু তিনি ধীরে ধীরে জনগণের সাথে মিশে সেই পুরানা ঢাকার ইসলামপুর ওই এলাকা থেকে পায়ে হেঁটে এই পূর্বাণী হোটেল বা এই স্টেডিয়াম এলাকা পর্যন্ত পায়ে হেঁটে আসা, মিছিল করে আসা, রাস্তার দুধারে উৎসুক জনতা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে। ধীরে ধীরে এইভাবে আস্তে আস্তে তিনি এক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচাইতে উজ্জ্বল জ্যোতিষ্ক বা ধ্রুবতারাতে পরিণত হন। এবং এই যে গৃহবধূর থেকে রাজনৈতিক নেতার যে রূপান্তর জনগণের সহায়তা নিয়ে, এটি তার ব্যক্তিগত গুণেই তিনি করেছেন এবং তার সেই কোয়ালিটি ছিল, জনগণের ভাষা তিনি বুঝতেন। এক একজন রাজনীতিবিদের তো এক এক ধরনের মানে অনন্যতা থাকে, এক এক ধরনের গুণের বাহুল্য থাকে বলে তিনি আসলে অন্য সবার থেকে আলাদা হন। তার মধ্যে আসলে কি গুণ আপনারা দেখেছেন রাজনীতিবিদ হিসেবে যেটা আসলে অন্য অনেকের থেকে তাকে আলাদা করেছে? তিনি অত্যন্ত রুচিশীল একজন ভদ্র মহিলা, চারুবাক, স্বল্পবাক, যিনি প্রতিপক্ষকে কদর্য ভাষায় কখনোই আক্রমণ করেন নাই, সকলকে সম্মান করেছেন এবং কথাবার্তায় অনেক পরিমিতি তার মধ্যে ছিল। বাংলাদেশের রাজনৈতিক নেতারা পুরুষ নারী নির্বিশেষে অপোনেন্টকে বা প্রতিপক্ষকে গালি দিতেই অভ্যস্ত, নানা ধরনের মানে এমন কথা বলে যেটি তার পজিশনের সাথে যায় না, মানায় না। কিন্তু বেগম জিয়া সবসময় নিজের অবস্থানকে মানে সবসময় যাতে জনগণের যাতে কোনো রকমের জনগণে কোনো খারাপ ধারণা না জন্মায়, তিনি জনগণকে রেসপেক্ট করে কথা বলতেন, জনগণের আকাঙ্ক্ষাকে তিনি বুঝতে পারতেন, জনগণের সাথে তার মানে কমিউনিকেশনটা খুব ভালো ছিল। তিনি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার মূল্য দিয়েছেন এবং গণতন্ত্রের প্রতি তার ছিল অবিচল আস্থা। তিনি কোনো স্বৈরশাসককে মোটেই পাত্তা দেননি এবং তার বিরুদ্ধে অবিচল সংগ্রাম করে গিয়েছেন, জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছেন, তাদেরকে নিয়ে সংগ্রাম করেছেন। রাজপথে সংগ্রাম করে একজন গৃহবধূ ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন, পৃথিবীর ইতিহাসে বেশি দৃষ্টান্ত এরকম দেখা যায় না। বাংলাদেশের ইতিহাসে তো বেগম জিয়া তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং তার জনপ্রিয়তা অতুলনীয়, অপ্রতিদ্বন্দ্বী। তিনি যখন যেখান থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন বিপুল ভোটে জেনে এসেছেন। আমরা তো নির্বাচন করেছি এই দল থেকে। তিনি একবার গভীর রাত 1টার সময় আমার এলাকা ভোলা লালমোহনে এলেন। তিনি গভীর রাত্রে 1টা পর্যন্ত লোকজন বসে আছে, নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। এত সারাদিন সকাল থেকেই তো তাদের পরিশ্রম করে আসেন। তিনিও প্রচণ্ড পরিশ্রমী ছিলেন। শত শত জনসভায় যখন তখন বক্তৃতা তিনি দিতে রাজি আছেন এবং এরকম একজন ক্যারিসমেটিক লিডার বিএনপি পেয়েছে বলেই বিএনপির এই জনপ্রিয়তা আজও অক্ষুণ্ণ রয়েছে। দুঃখের বিষয় যে নির্বাচনের পূর্ব মুহূর্তে মনোনয়নপত্র জমা দিয়েও তিনি এই নির্বাচনটি করতে পারলেন না। জীবনে যত নির্বাচনে অংশগ্রহণ করেছেন কোথাও হারেননি তিনি, কখনো হারেননি এবং জনগণের মাঝে এবং তার যে আমরা সবাই তো দাঁড়াই নিজের নিজের এলাকার থেকে দাঁড়াই, বাড়িঘর জন্ম যেখানে, তিনি এমন সব এলাকার থেকে দাঁড়ান যেখানে কোনোদিন জানো নাই, কিন্তু ওখানকার মানুষ নীরবে এসে তাকে ভোট দিয়ে যায়। দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল বিভিন্ন এলাকার থেকে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। মানে এই জন্যই তো আসলে শেষ পর্যন্ত মানে তাকে দেশনেত্রী হিসেবে বা জাতীয় একজন নেতা হিসেবে সকলে মেনে নিলেন। একটুখানি জানতে চাই মানে দলীয়ভাবে তার নেতৃত্বটা আসলে কেমন ছিল? মানে জনগণের নেত্রী হয়ে ওঠা একটা জিনিস, আবার দলকে গুছিয়ে রাখা, সেই নেতাকর্মীদের কন্ট্রোলে রাখার জায়গাটায় তিনি আসলে কেমন ছিলেন? দলকে তিনি ছিলেন ক্যারিসমেটিক লিডার, দলকে নিজের ক্যারিসমা দিয়েই ঐক্যবদ্ধ রেখেছেন এবং তাকে খুব বেশি কড়া কথা কাউকে বলতে শুনিনি।
এবং তিনি কর্মীদেরকে স্নেহ করতেন। সাধারণ কর্মী যারা আছে, যারা নির্বাচনে দাঁড়ায় না, কোনো পদ নাই তাদেরকেও আদর করতেন, তাদের সাথেও ভালো ব্যবহার করতেন, কথাবার্তা বলতেন। এবং শীর্ষস্থানীয় নেতা যারা, স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা, তাদের ব্যাপারে তার আচরণই এমন ছিল যে তাকে কাউকে কঠিন কথা বলতে হতো না। তিনি কি চান, তার ব্যক্তিত্বই ছিল এমন, সবাই জানতো তিনি কি চান। এবং জিয়া যেরকম বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা তিনিও পালন করে গিয়েছেন। দেশের স্বার্থকে তিনি সবসময় সমুন্নত রেখেছেন। আধিপত্যবাদী শক্তিকে তিনি কখনোই পাত্তা দেননি। দেশের মানুষ কি চায় সেটাই তিনি হৃদয়ে ধারণ করেছেন, এবং তার জন্য তাকে অনেক সাফার করতে হয়েছে। তার দুটি ছেলে, একটি ছেলে তার অবর্তমানে মালয়েশিয়াতে মারা গেল, এবং পরবর্তীকালে অপর ছেলেকেও নিগৃহীত হয়েছে এবং তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। কিন্তু বেগম জিয়া সবসময় এইসব কষ্ট সহ্য করেছেন, শুধুমাত্র জনগণের দিকে তাকিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার যে সংগ্রাম, সেই সংগ্রামে জয়যুক্ত হওয়ার জন্যেই তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। যেই বাড়িতে তিনি 40 বছর কাটালেন, ঢাকার ক্যান্টনমেন্টে একটা সাধারণ বাড়ি, এটা সেনাপ্রধানের বাড়িও না, প্রেসিডেন্ট হিসেবেও প্রেসিডেন্ট জিয়া ওই বাড়িতেই থাকতেন। তার 40 বছরের সংসার জীবন কাটিয়েছে এই বাড়িতে, এখান থেকে তাকে বের করে দেওয়া হলো। এই বাড়িটা তাকে দিয়েছিল জাতীয় সংসদে সর্বসম্মত একটি প্রস্তাব গৃহীত হওয়ার মাধ্যমে। জাতীয় সংসদ তাকে দিয়েছে জিয়ার মৃত্যুর পর। সুতরাং এটি তারই বাড়ি। এইভাবে তাকে যেভাবে উৎখাত করা হয়েছে এক কাপড়ে, এটি নিয়ে তার ক্রন্দনরত চেহারা এখনও আমাদের চোখের সামনে ভাসে, এবং এটি দেখে যে কোনো মানুষ অশ্রুসিক্ত হবে। তাকে যেভাবে অপমান করে 3 বারের প্রধানমন্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আর যেদিন তিনি কারাগারে তাকে পাঠিয়েছেন, মিথ্যা মামলায় তাকে পাঠিয়ে আনা হয়েছে, শেখ হাসিনা তাকে পাঠিয়েছেন, কিন্তু তিনি সম্পূর্ণ মিথ্যা একটি মামলা, এবং কারাগারেও 3 বারের প্রধানমন্ত্রী যে সম্মান দেওয়া দূরের কথা, ডিভিশন নেই, কোনো কিছুই নেই, স্যাঁতস্যাঁতে নোংরা একটা ঘরের মধ্যে তাকে রেখেছে। যেদিন এই আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে যেই শেখ হাসিনা স্থাপিত যেই বিচারালয়ে তাকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়া হলো, সেদিন আমিও সেই কোর্টে ছিলাম। তিনি পায়ে হেঁটে, গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সেই কামরায় প্রবেশ করলেন, বিচারালয়ে প্রবেশ করলেন। কিন্তু সেদিনই তাকে জেলে নেওয়া হলো, জেল থেকে তিনি হুইল চেয়ারে করে বেরিয়ে আসলেন। আজকে আইনমন্ত্রীও বলেছেন যে তার মৃত্যুর জন্য শেখ হাসিনা অনেকটা দায়ী। হয়তো তাকে স্লো পয়জনিং করা হয়েছে, খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে, জেলে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া, যিনি বারবার স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক, তাকে একটা ট্রিটমেন্ট দেওয়া হবে না বন্দি অবস্থায়, এটি অকল্পনীয়। এই জন্যই আল্লাহর গজব তাদের উপর পড়েছে। আপনি 17 বছর সম্পর্কে জানতে চাই আসলে, যে বন্দি 17 বছর তিনি কাটিয়েছেন, তখন আপনাদের সাথে তো তার মিনিমাম যোগাযোগটা নিশ্চয়ই ছিল। তিনি যখন দিক নির্দেশনা আপনাদের কি দিয়েছেন, বা দলের জন্য আসলে কি বলতেন, তিনি কেমন ছিলেন ওই সময় একটু বলবেন, কি জানেন? তার সাথে আমরা সরাসরি দেখা করতে পারতাম না, কারণ তিনি জেলে ছিলেন। তিনি আইনজীবীদের মাধ্যমে নির্দেশ পাঠাতেন, সেই নির্দেশ আমরা পালন করতাম। এবং বিএনপিতে বেগম জিয়ার কথাই শেষ কথা, উনি যেটা বলবেন, যত মতবল নানা শেডের লোকজন রাজনীতি করে, কিন্তু বেগম জিয়া যেটা বলেছেন সবাই অবনত মস্তকে সেটি মেনে নেবে। দলের উপর তার কন্ট্রোল এত ভালো ছিল, এবং দলের তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ের নেতারা তার প্রতি অন্ধবিশ্বাস, অন্ধ আস্থা তার প্রতি ছিল। তিনি এমনই রেসপেক্টেবল একজন চরিত্র, যার প্রতি সকলের স্নেহ, ভালোবাসা, সম্মানবোধ সবসময় অটুট ছিল, এবং তার নির্দেশের মাধ্যমেই তখন দল পরিচালনা হতো। এবং আরেকটি জিনিস হলো যে বাংলাদেশের মানুষ তো গণতন্ত্র প্রিয়। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এরশাদের বিরুদ্ধে করেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে করেছেন, এবং জনগণ, বাংলাদেশের স্বাধীনচেতা মানুষরা সবসময় এই ধরনের লড়াকু ব্যক্তিত্বকে পছন্দ করে, তাকেই নেতার আসনে অধিষ্ঠিত করে। এই জন্যই বেগম জিয়ার এই ব্যাপক জনপ্রিয়তা। একজন নেত্রী যখন সারেন্ডার করে তাদের কথায় বিদেশে চলে গেলেন, আর বেগম জিয়া বললেন যে আমি যাব না। এই যে তার ডেফায়েন্স, এই যে তার অবিচল থাকা, নিজে তিনি বলেছেন বিদেশে আমার কোনো ঘরবাড়ি নাই। তার স্বামী দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। বেগম জিয়া নিজে মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন পাক আর্মির হাতে। তিনি তো যেন তেন ব্যক্তি নন, তাকে অনেক সাফার করতে হয়েছে। এবং প্রথম মুক্তিযোদ্ধা, মহিলা মুক্তিযোদ্ধা, প্রথম মুক্তিযোদ্ধা হিসাবেও চট্টগ্রামে তার স্বামী যখন স্বাধীনতা ঘোষণা করেন, বেগম জিয়া তাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। এবং স্বাধীনতা ঘোষণার অল্প আগে থেকেই পাক বাহিনী তার ইউনিট 8ম ইস্ট বেঙ্গলকে যখন ডিজার্ম করার চিন্তাভাবনা করছিল,
এবং অষ্টম ইস্ট বেঙ্গলে অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল জিয়াউর রহমানকে সরিয়ে দিয়ে। তখন বেগম জিয়া তার কাছে যেসব সেনা কর্মকর্তাদেরকে বলেছিলেন যে আপনারা কখনো অস্ত্র জমা দেবেন না, জেনারেল জিয়া আসুক ফিরে, তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি অত্যন্ত রাজনীতি সচেতন বা ওই সময়ের পরিস্থিতি অনুসারে যেরকম ব্যবহার করা উচিত ছিল, যেরকম আচরণ করা উচিত ছিল মুক্তিযুদ্ধের প্রারম্ভে, তিনি দৃঢ়ভাবে সেই আচরণ করেছেন এবং তিনি ছিলেন অনেক অনুপ্রেরণার উৎস, যেই কারণে পাকিস্তান বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। আপনি বলছিলেন যে আপনি তো মুক্তিযুদ্ধ করেছেন জেনারেল জিয়াউর রহমানের যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, তার আন্ডারে তো, এবং তার পিএস ছিলেন এক সময় আপনি। তো সেই সময়কার যুদ্ধের সময়কার কথা একটু বলবেন? যুদ্ধের সময় তিনি ছিলেন জেড ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড কমান্ডার। জেড ফোর্স, জিয়ার নামের আদ্যক্ষর জেড দিয়ে এই ফোর্সে ছিল প্রথম, তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গল। আমি প্রথম ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার ছিলাম 4 মাস, তারপরে কোম্পানি কমান্ডার ছিলাম। সেই সময় যুদ্ধের সময় জিয়ার সাথে আরও ঘনিষ্ঠতা হয় এবং এক পর্যায়ে যুদ্ধের শেষ পর্যায়ে তিনি আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গলের সাথেই ছিলেন চূড়ান্ত আক্রমণের সময়। তখন 18টা জেলা ছিল বাংলাদেশে, একটি মাত্র জেলা, সেটি হলো সিলেট জেলা, যেটি মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছিল। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এই সিলেট শহর আমরাই দখল করি 14ই ডিসেম্বর তারিখে তুমুল যুদ্ধের পর। আমি সেই আক্রমণ পরিচালনা করেছিলাম। আমারও 18 জন সৈনিক শহীদ হয়, পাকিস্তানিদেরও অনেক শহীদ হয়। সেই 14ই ডিসেম্বরের যুদ্ধে তিনি আমাদের কাছেই ছিলেন। আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে পরিচালনা করা হয়। বেগম জিয়ার সঙ্গে তার যোগাযোগটা কেমন ছিল? বা তিনি বেগম জিয়া তো যখন গ্রেফতার হয়ে যান, তখন যেমন অষ্টম ইস্ট বেঙ্গল যখন বিদ্রোহ করে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসছে, তাদের এলাকার থেকে, তার বাসার কাছে দিয়েই যাচ্ছে, একজন অফিসার মেজর জিয়াকে বলল, স্যার তো বাসায় ভাবি আছে, একটু দেখা করে আসবেন কি যাওয়ার আগে? তিনি বললেন যে আমার সাথে এই যে এত সৈনিক বিদ্রোহ করেছে যাচ্ছে, এদের যা হবে আমার পরিবারেরও তাই হবে। তিনি আর যান নাই, সৈনিকদের সাথেই গেলেন। যুদ্ধের সময় একদিন মনে আছে, জুলাই আগস্ট মাসে একদিন আমি জেড ফোর্স হেডকোয়ার্টারে গেলাম, দেখি তিনি একটা চিঠি লিখছেন। আমি বললাম, স্যার কী লিখছেন? বললেন যে আমি একটা চিঠি লিখছি। কাকে লিখছেন? বলে পাকিস্তানি জেনারেল জামশেদকে। যে বললেন যে আমি যখন পাঞ্জাব রেজিমেন্টে ছিলাম, এ আমার কমান্ডিং অফিসার ছিল, আমার পরিচিত, তাকে আমরা একটা চিঠি লিখছি, দেখো, পড়ে দেখো। যেহেতু অনেক ক্লোজ ছিলাম, আমাকে পড়তে দেখলাম। ওখানে লেখা আছে, মাই ডিয়ার জেনারেল জামশেদ, মাই ওয়াইফ খালেদা ইজ আন্ডার ইউর কাস্টাডি। ইফ ইউ ডু নট ট্রিট হার উইথ রেসপেক্ট, আই উড কিল ইউ সামডে। জামশেদ, তোমার অধীনে আমার স্ত্রী খালেদা জিয়া বন্দী, তাকে যদি সম্মানের সাথে তার সাথে আচরণ না করা হয়, তোমাকে একদিন আমি হত্যা করব। জিয়া। এই চিঠিটা তিনি ডাকে পাঠিয়েছিলেন, পোস্ট করেছিলেন, মেজর শফাত জামিলকে দিয়েছিলেন। উনি গিয়ে দেওয়ানগঞ্জ আক্রমণের সময়, দেওয়ানগঞ্জে একটা রেইড করার সময়, দেওয়ানগঞ্জে একটা ডাক বক্সে এই চিঠিটা ফেলে। এই চিঠিটা সত্যি সত্যি জেনারেল জামশেদের কাছে পৌঁছেছিল, 14 ডিভিশনের কমান্ডার, এবং জেনারেল জামশেদ যুদ্ধবন্দী হন। যুদ্ধবন্দী হওয়ার পর তিনি আমাদের 2-1 জনকে বলেছেন যে হ্যাঁ, এই চিঠিটা আমি পেয়েছি। সুতরাং যুদ্ধের সময়ও তিনি তার স্ত্রীর সাথে, যদিও সাথে নাই, তারা ভালো মন্দ সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন, কনসার্ন ছিলেন, এবং এইভাবে পাক বাহিনীর কমান্ডারকে বলেছিলেন যে ভালোভাবে যাতে তার প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা হয়। আমি শুনেছি তারা খুব সিম্পল জীবনযাপন করতেন। সিম্পল জীবনযাপন করে প্রথম দিনই তার বাসায় যখন গেলাম 68 সালে, ছোট সাদামাটা জীবন, সুন্দরভাবে সাজানো, রুচির আছে বোঝা যায়। এবং পরবর্তীকালে আমি 1.5 বছর তার পিএস ছিলাম, সেই সময় মাঝে মাঝে বাসায় যেতাম। সহজ সরল, জিয়া তো অত্যন্ত সহজ সরল, খাওয়া দাওয়া, পোশাক আশাক সব কিছুতে অতি সাধারণ। বেগম জিয়া তো, যাকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, তার তো সাজগোজ করার প্রয়োজন নাই, ভালো কাপড় চোপড়, মোটামুটি উনি ভালো পরিবারের সুশ্রী মহিলা, সেনাবাহিনী কেতাদুরস্ত ভদ্র মহিলা, এবং সকলের সাথে ভালো আচরণ করেই অভ্যস্ত। রাজনীতিবিদদের যে চেহারা জনগণের চোখের সামনে ভেসে ওঠে, বেগম জিয়ার সাথে তো তার মিলে না। তিনি কখনো প্রতিপক্ষকে আক্রমণ করেন নাই, অল্প কথা বলবেন। তিনি তো নানা ধরনের স্লাট শেমিং, নানা ধরনের আক্রমণের শিকার হয়েছেন, নানা কুৎসা রটনা করা হয়েছে, নানাভাবে তাকে অপমান করা হয়েছে, যতভাবে অপমান করা যায় সবই করেছে। যেদিন তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়, সেদিন একটা মদের বোতল নিয়ে তার বাথরুমে রাখা দেওয়া হয়েছে। জনগণকে ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে বেগম জিয়া মদ খাওয়া ছাড়া থাকতে পারেন না। ইভেন বক্তব্যেও বলা হয়েছে কেন আসলে লিভার সিরোসিস হয়।
এবং শেখ হাসিনা বলেছেন যে এই শুনি মারা গেল, মরে মরে তো মরে না কেন, এই হলো তার প্রতিপক্ষের ভোকাবুলারি। এবং বেগম জিয়া কি কখনো এরকম বলেছেন? বেগম জিয়া শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন, তারেক রহমান শেখ মুজিবের কবর জিয়ারত করেছেন এবং তার প্রতিদানে পেয়েছেন, তার কবরস্থানে যাওয়ার ব্রিজটি সরিয়ে দিয়েছে, কবর সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা, তার বীরুত্তম খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এই ধরনের ব্যক্তিদেরকে মোকাবেলা করে বেগম জিয়া নেতা হয়েছেন এবং এই জন্যই তো জনগণ তাকে শ্রদ্ধা করে, যে তিনি ধৈর্যশীল মহিলা, রাজনীতিতে তার পরিমিতি বোধ আছে, তার দেশাত্মবোধ অতুলনীয়, জনপ্রিয়তা তার আকাশচুম্বী। এই কারণেই জনগণ তাকে এত ভালো জেনেছে, ভালো। এবার একটু বর্তমানে আসতে চাই। অনেকেই বলেন যে মানে অনেক মহান নেতাও আছেন যারা তাদের উত্তরাধিকার রেখে যেতে পারেন না, তবে বেগম জিয়া মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার বড় সন্তানকে রেখে গেছেন। আপনার কি মনে হয় তার অনুপস্থিতির ছাপ এই বিএনপির আসন্ন নির্বাচনে পড়বে, নাকি আসলে বিএনপি মোটামুটি প্রস্তুত আছে? বিএনপি মোটামুটি প্রস্তুত আছে। আমরা অত্যন্ত শোকবিহ্বল চিত্তে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবে বিএনপির প্রার্থীরা। এবং বেগম জিয়া এমনই এক ব্যক্তিত্ব, নির্বাচনের মাঠে গেলে তাকে তো কেউ ভুলতে পারবে না। তিনি এসে প্রত্যেক জনসভায়, শত শত জনসভায় বক্তৃতা দিয়েছেন, তার ঘুম ছিল না, আহার নিদ্রা কখনো ঠিকঠাক মতো করতে পারেননি। তবে অর্থাৎ বাংলাদেশের জন্য তো অত্যন্ত বিচিত্র ঘটনা যে একজন রাষ্ট্রপতি এত পপুলার, তার স্ত্রী বেগম জিয়া তিনিও পপুলার, এবং দুদিন আগে তার পুত্র তারেক রহমান যে ঢাকায় আসলেন, সেইভাবে জনতার যে ঢল নেমেছে, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের জনসমাগম আমরা কখনো দেখতে পাইনি। বোঝাই যাচ্ছে এই পরিবারটি জনগণের অত্যন্ত প্রিয়। তারা বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য এই পরিবারের দিকে তাকিয়ে থাকে। তারেক রহমান রাজনীতিতে, প্রত্যক্ষ রাজনীতিতে আগে নামেননি, এই প্রথমেই তাকে বাংলাদেশের জনগণ একজন প্রার্থী হিসাবে দেখতে পেল। তো আশা করি তার যে গ্রেট ফাদার অ্যান্ড মাদার, তাদের যে ঐতিহ্য, এটি তিনি ধরে রাখতে পারবেন। আপনি তো তিনজনের নেতৃত্বই দেখেছেন, একটুখানি মিল অমিলের জায়গা বলবেন আজকে আমাদেরকে? জিয়াউর রহমান হলো ইজ এ ফাইটার, আর্মি জেনারেল, মুক্তিযোদ্ধা, জীবন বিপন্ন করে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছেন, সেজন্য দেশটা তার কাছে খুবই প্রিয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্যে তিনি আপোষহীন ছিলেন। বেগম জিয়াও, তিনি পাক বাহিনীর হাতেই বন্দী ছিলেন, মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বিরোধী দলের নেত্রী হিসাবে রাজপথে জনগণকে সংগঠিত করে তিনি স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, দুটি স্বৈরাচারের পতন তিনি ঘটিয়েছেন। এটা তো একটা বিরল কৃতিত্ব। এই কৃতিত্ব অন্য কেউ নিতে পারবে না। বেগম জিয়ার যে রাজপথে সংগ্রাম করে স্বৈরাচার হটানোর যে কৃতিত্ব, এই জন্য জনগণ তাকে শ্রদ্ধার আসনে রাখে। আর তাদের বর্তমান যে সর্বশেষ প্রজন্ম, তারেক রহমান, তিনি সবেমাত্র প্রত্যক্ষ রাজনীতিতে প্রথম আসেন, যদিও তিনি এত বছর দল পরিচালনা করেছেন বিদেশ থেকেই। তবে তার যে পিতামাতার জনপ্রিয়তা তো অবশ্যই তিনি তার বেনিফিট গ্রহণ করতে পারবেন। সাথে সাথে নিজেও, আমার এবার তাকে দেখে মনে হলো যে তিনি অনেকটা ম্যাচিউরড হয়েছেন আগের তুলনায়, রাজনীতি সব কিছুই বোঝেন। যেমন সেদিন আমাদের অনুষ্ঠানে মাঝখানে যে সিংহাসনের মতো চেয়ারটা সরিয়ে দিয়ে যে বসলেন, এটাও জনগণ ভালোভাবে গ্রহণ করেছে। তারপরে মাটির স্পর্শ তিনি নিলেন, যে মাটির জন্য তার পিতা স্বাধীনতা ঘোষণা করেছে। সুতরাং এইভাবে জনগণের সাথে তার যে সম্পৃক্ততা এখন পর্যন্ত তো ভালোই দেখা যায়। আমরা আশা করি তিনি তার মাতা এবং পিতার ঐতিহ্য অনুসরণ করে এই দেশের জনগণের প্রিয়ভাজনই হয়ে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আবার একটু বেগম জিয়া তার কাছে যদি আসে, আগামীকাল তো দলের সাথে রাষ্ট্রের একটা কোলাবোরেশনের মাধ্যমে তার শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে, সেটা সম্পর্কে একটুখানি বলবেন? আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। তারা বেগম জিয়াকে অনেক সম্মান দিয়েছেন শেষ সময়, এবং তার যে আগামীকালকের জানাজা এবং দাফনের ব্যাপারে সব ধরনের সহযোগিতা আমরা বর্তমান সরকারের কাছে পেয়েছি, সেজন্য এই সরকারকে ধন্যবাদ জানাই। তবে বাংলাদেশের মানুষও দূর দূরান্ত থেকে ছুটে আসছে কালকে জানাজায় অংশগ্রহণের জন্যে, এবং এটি অত্যন্ত বাংলাদেশের অল্পকালের মধ্যেই জেনারেল জিয়া মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তারপরে বেগম জিয়াকেও কারা অভ্যন্তরে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি রাজনীতি করেছেন। সংগ্রামের জীবন তার, এই সংগ্রামের যে ঐতিহ্য, এটি বাংলাদেশের জনগণ নিশ্চয়ই ভবিষ্যতেও মূল্যায়ন করবেন। এই
বেগম জিয়ার জানাজায় যেরকম লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল তার প্রতি সহানুভূতি জানাবার জন্য, একইভাবে বেগম জিয়ার প্রতিও তার প্রতি যে অন্যায় আচরণ বিগত দিনের মাফিয়া সরকার করেছে, সেই অত্যাচারের ফলেই জনগণের প্রবল সহানুভূতি রয়েছে বেগম জিয়ার প্রতি, এবং সেই সহানুভূতির বহিঃপ্রকাশ আগামীকালকে জানাজাতে আমরা দেখতে পাব। এবং তাকে তার প্রিয় স্বামীর পাশেই সমাহিত করা হবে, দাফন করা হবে, এটিও দেশবাসী অত্যন্ত প্রশংসার সাথে দেখছে। এবং আমরাও বাংলাদেশের বেশি দিন হয় না স্বাধীনতার, অত 54 বছরে অনেক কিছু, অনেক ভায়োলেন্ট ঘটনা ঘটেছে রাজনীতিতে। অনেক গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন, জনপ্রিয় নেতারা নিহত হয়েছেন, এবং একে প্রতিপক্ষের দ্বারা নানাভাবে নিগৃহীত হয়েছেন। তারপরেও এই যে জনগণ যে সবসময় নিগৃহীতের পাশে থাকে, যাদেরকে সরকার অত্যাচার করে দমন করতে চায়, গুম খুন হত্যা করতে চায়, জনগণের সহানুভূতি তাদেরকে আরও উপরে নিয়ে আসে, তাদের জনপ্রিয়তা বেড়েই চলে। বাঙালির এই যে স্বাধীনচেতা মন এবং তাদেরকে যে কেউ দমন করতে পারবে না, এটাই আমাদের একটা অন্তর্নিহিত শক্তি। এই জন্যই বাংলাদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, সংগ্রাম করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের। বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত আসলে তিনি কোনো একটি নির্দিষ্ট দলের থাকেননি, তিনি আসলে আপামর বাংলাদেশের মানুষের নেত্রী হিসেবে পরিণত হয়েছিলেন তার আপসহীন মনোভাবের জন্য। 91-তে যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি আপসহীন ভূমিকা পালন করেছেন, ঠিক তেমনি বিগত 17 বছরের যে স্বৈরাচারী শাসনামল, সেখানেও তিনি অবিচল থেকেছেন তার সিদ্ধান্তে। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক জ্বলন্ত অধ্যায়, যা কখনোই মুছে ফেলা যাবে না, এবং তিনি শ্রদ্ধার সাথে স্মরণ হবেন চিরকাল। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যতদিন থাকবে। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে, টু দ্য পয়েন্টের পক্ষ থেকে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি আমরা সকলে। তিনি যেখানে থাকেন যেন ভালো থাকেন, এবং বাংলাদেশের রাজনীতি যেন, যে গণতন্ত্রের চর্চার স্বপ্ন তিনি দেখেছেন, যে রাষ্ট্রপতি ব্যবস্থার থেকে সংসদীয় ব্যবস্থায় প্রতাপপদ যে উত্তরণ, সেটিও তিনি করেছিলেন, এবং একটি গণতান্ত্রিক পদ্ধতির দিকে বারবার তিনি তাগিদ দিয়েছেন। ইভেন যখন 5ই আগস্টের পরে হাসপাতালের বেড থেকে তিনি ভাষণ দিচ্ছিলেন অসুস্থ অবস্থায়, তখনও তিনি বলেছিলেন হিংসা পরিহার করে সকলকে একটি গণতান্ত্রিক পদ্ধতির দিকে আমাদের যেতে হবে। তো আমরা আসলে সেই বাংলাদেশের স্বপ্নটাই আমরা দেখি। বেগম জিয়ার স্বপ্ন সত্যি হোক লাখো লাখো বাঙালির স্বপ্ন। আমরা সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করছি। টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক।